অপবাদ গোছানো এবং অতীতের যেই নির্বাচন কমিশন নিয়ে যে দুর্নামগুলো আছে সেই দুর্নাম থেকে বের হয়ে আসার এই ক্ষেত্রে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন সাহেব মানদণ্ড কি নির্ধারণ করেছেন এই বিষয়ে একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমার কাছে কিন্তু এখন পর্যন্ত কোনো স্পষ্ট কোনো উত্তর নাই। আমি এখনো জানি না এর আসলে মূল প্যারামিটারটা কি। উনি সফলতা বলতে কোন বিষয়টাকে একটা মূল জায়গায় কি পয়েন্টে রেখে উনি উনার ছকটা সাজিয়েছেন। আমরা নির্বাচনকালীন সফলতা বলতে বুঝি নির্বাচন কমিশনের সফলতা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন, গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে যাতে সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয়, সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী যে তিনটা ধাপের ভিতরে সাধারণ মানুষ হিসাবে নির্বাচনের পূর্ববর্তী যে ধাপে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেরকম থাকার কথা সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির সেই জায়গাটিতে আমরা আছি কিনা এটা কিন্তু একটা মোটা দাগে প্রশ্ন, বারবার এটা সাধারণ মানুষের মনেও প্রশ্ন। আমরা যখন মাঠে কাজ করতে যাই আমাদের কাছেও সেই প্রশ্নটা আসে, আপনারা কি দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি দেখছেন। সেই আলোকে ধরেন সম্প্রতি এটা মনে 15 ডিসেম্বরের কথা, হ্যাঁ 15 ডিসেম্বরেই সকালে প্রধান নির্বাচন কমিশনার একটা মন্তব্য করলেন ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিয়ে। ওনার কাছে সেটি এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচন আসলে এরকম ঘটনা ঘটে। ওসমান হাদি আহত হওয়ার বিষয়টা যে বিচ্ছিন্ন ঘটনা না সেটা কিন্তু এই দেশের জনগণ প্রমাণ করে দিয়েছে ওসমান হাদির জানাজার নামাজে। জানাজার নামাজের দৃশ্যগুলা যদি দেখেন সেইখানে লাখে লাখে কাতারে কাতারে মানুষ, তার মানে ওসমান হাদি এই নির্বাচনে কোনোভাবেই অপ্রাসঙ্গিক না। উনি নির্বাচন, গণতন্ত্র, আগামীর বাংলাদেশ, সংস্কার সবকিছুতেই প্রাসঙ্গিক ওসমান হাদি। এই অবস্থায় দাঁড়িয়ে যখন প্রধান নির্বাচন কমিশনার বলেন যেগুলো বিচ্ছিন্ন ঘটনা, তখন ওই মানদণ্ডটা না ঠিক করতে আমি নিজেও একবার ধাক্কা খাই। আমরা বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দুইজন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা একদম আপনারও মনে আছে, অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন আর একজন আলমগীর সাহেব ছিলেন। এই দুইজন দেশের যত বড় ঘটনাই ঘটে যাক ওনাদের একটা মুখস্থ বক্তব্য ছিল এটা বিচ্ছিন্ন ঘটনা, এতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর তেমন কোনো প্রভাব পড়বে না। প্রধান নির্বাচন কমিশনের ওই কথাটা এমনই মনে হলো, যদিও ওই দিন রাতে আবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে জনসংযোগ বিভাগ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে সব গণমাধ্যমগুলোতে, যেখানে বলা হয়েছে উনি নির্বাচনের প্রতি নির্বাচন কমিশনার কতটুকু সিরিয়াস এবং কমিশন কতটুকু সিরিয়াস এবং এইসব ঘটনায় যাতে কোনো হুমকি নেই আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না, এই মেসেজটা উনি পরিষ্কার করার জন্য নাকি এই উদাহরণটা দিয়েছিলেন। সর্বোপরি যেই কথাটা হচ্ছে ভোট, সুষ্ঠু ভোটের আয়োজন করেন, জাল ভোট হচ্ছে না, কেন্দ্র দখল হচ্ছে না, এটা ঠিক আছে, এটা একটা মানদণ্ড। কিন্তু যারা ভোট দিতে যাবে, ভোটটা দিবে কারা? আপনার আমার মতো সাধারণ জনগণ। এই অবস্থায় দাঁড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করা দরকার নির্বাচন কমিশনের। আপনার মনে আছে 5 আগস্টের পরবর্তী পরিস্থিতিতে কি পরিমাণ শীর্ষ সন্ত্রাসী, কি পরিমাণ সিরিয়াল কিলাররা জামিনে বের হয়ে চলে এসেছে, কে কার জামিন করিয়েছে ভাই, এটার কোনো মানে আগামাথা নাই। এক কথায় এখানে একজন বিজ্ঞ আইনজীবী আছেন আজকে আলোচনায়, হয়তো উনি উনার প্রসঙ্গে এসে এটা বলবেন। এই যে এত শীর্ষ সন্ত্রাসীদের জামিন, আপনি নির্বাচনের আগে এই সন্ত্রাসীদের কি আবার আইনের আওতায় নিয়ে আসতে পেরেছেন? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরের দিনের ঘটনা ওসমান হাদির উপর হামলা, যে শুটার ফয়সাল করিম মাসুদ সে খুব মানে সুন্দরভাবে কোনো বাধা মুক্তভাবে সে দেশ ছেড়ে চলে গেল। রাষ্ট্র সেটা স্বীকার করছে, ফয়সাল এখন দেশে নাই, শুটার ফয়সাল ভারতে চলে গেছে, যে কোনো এক দেশে চলে গেছে, বৈধ পথে গেছে কিনা, বৈধ পথে যাক অবৈধ পথে যাক, সে কিভাবে এই এক্সিটটা পায়? তার মানে নির্বাচনকালীন যে কোনো সহিংসতা ঘটিয়ে, আমি আবারও বলছি ওসমান হাদির ঘটনাটা অপ্রাসঙ্গিক না, এইটাকে কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে না। কোন প্রাণের ঘটনাই অবশ্যই প্রাসঙ্গিক। সেই জায়গায় একটা শুটার এত বড় ঘটনা ঘটিয়ে সারা দেশের যখন চোখ এই ঘটনার উপর, তখন একটা শুটার নির্বিঘ্নে পালিয়ে যায়। ওই জায়গাটাতে দাঁড়িয়ে আপনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, প্রভাবমুক্ত নির্বাচন, এইগুলার ক্ষেত্রে আপনি কতটুকু আস্থা রাখতে জনগণকে বলেন, এটার মানদণ্ডটা কি আসলে আমার এখনো জানা নেই।